আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। তো এখানে আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে নিলাম, আর এই ছোলার ডালগুলি দিয়ে আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর চর্বিযুক্ত মাংস দিয়ে রান্না করব। তো এখন আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এই কাজটা আমি সকালবেলাই করেছি। আর এখানে দেখুন, আপনাদের ভাইয়া সকাল সকাল মাছ রেখেছে, চিংড়ি মাছ। তো মাছগুলি একদম তাজা। তো তাজা মাছগুলি নড়াচড়া করতেছে। তো এত সুন্দর মাছ দেখে আমি ভাবলাম যে আজকে কী দিয়ে রান্না করা যায়। এত সুন্দর মাছ দেখুন, একদম তাজা নদীর মাছ। তো আপনাদের ভাইকে বললাম গাছের পুঁই শাক কেটে দিয়ে যাও, গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আপনাদের ভাইয়া গাছ থেকে পুঁই শাক কেটে দিয়ে গেল। এরপরে আমি এখন এগুলিকে কেটে বেছে নিব। আর তাজা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে খেতে অনেক স্বাদ হয়, যেহেতু নিজেদের গাছের সবজি, কোনো সার নেই। তো এটা এমনিতেই খেতে স্বাদ। তো মাছগুলি ছোট হলে কি হবে, ছোট মাছে ঘেরান হয় বেশি। বড় চিংড়ি মাছের চাইতে ছোট চিংড়ি মাছে ঘেরানটা, ফ্লেভারটা ভালো আসে। তো এখানে দেখুন, আমি চিংড়ি মাছগুলি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের দাড়ি, লেজ এগুলিও আমি ফেলে দেব না, এগুলি আজকে আমি বেটে নিব। যেহেতু ছোটো মাছের দাড়ি, এগুলি পাটায় মিহি করে বাটলে তরকারিতে দেওয়া যাবে। তো আমি সবসময় ছোটো চিংড়ি মাছ আনলে আমি ঝুকা বেটে নিই। আমাদের এখানে ঝুকা বলে চিংড়ি মাছের দাড়ি লেজকে। তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি এখন শিল পাটায় বেটে নেওয়ার জন্য এসে পড়েছি। তো দেখুন, এখানে আমার বাটা হয়ে গেছে। আমি 2টা বাটা দিয়ে দিছি, 2 বাটা লাগছে আমার মিহি করে বাটতে। তো এখন আমি সুন্দর করে নিয়ে নিব, চিংড়ি মাছের বাটিতে করে উঠিয়ে নিব। তো এই তো দেখুন, আমার ওঠানো হয়ে গেছে। তো আমি এখন এগুলি নিয়ে ঘরে চলে যাব। তো এখানে আমি গরুর মাংস বের করে নিয়েছি। আর আজকে আমি চবড়ি দিয়ে রান্না করব ছোলার ডালটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মাংস, এককস মাংস, এগুলি আমি চবড়ি থেকে আলাদা করে নিয়েছি, চবড়ি আলাদা করে নিয়েছি আর মাংসটাকে আলাদা করে নিয়েছি। যে এখানে চবড়ি নিয়েছি, এগুলি দিয়ে আজকে ডাল রান্না করব। আর মাংসগুলি রেখে দিব কাবাব বানানোর জন্য। আর কাবাবের রেসিপিটা আপনাদের নেক্সট ভিডিওতে দিয়ে দিব, কিভাবে গরুর মাংস দিয়ে কাবাব বানালাম। তো কাবাব বানানোর জন্য শুধু একস মাংস প্রয়োজন হয়, তেল দিলে হয় না। তো এই জন্য আমি তেলটাকে আলাদা করে ভাবলাম তেলটা কি করব। আর এই ধরনের তেল তো শুধু রান্না করে খাওয়া যায় না, তো ডালের সাথে দিয়ে ঝোল করে রান্না করলে ভালোই লাগে। তো এই যে দেখুন, এই ফ্রেশ মাংসটা আমি এখন রেখে দিব। আর এই যে ছোলার ডাল, এই ডালটা আমার সুন্দর মতো ভিজে উঠেছে। তো এই ডালটা দিয়ে আমি আজকে চুপড়িটা রান্না করে নেব। তো আমি এখন রান্না করতে চলে যাব সব কিছু নিয়ে। আর এই মাংসটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, ডিপে রাখবো না। তো এখানে আমি লবণ, আদা রসুন বাটা, এরপর হলুদ মরিচের গুঁড়া, এরপর মাংসর মশলা নিয়ে নিয়েছি গরুর মাংসটা রান্না করার জন্য। তো আমি মাংস তরকারিতে গরম মশলা ইউজ করি না এক্সট্রা, আমি মাংসর যে মশলা পাওয়া যায় প্যাকেটের, সেই মশলাটা ইউজ করি।
তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেলটা, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া গরম মশলা খেতে চায় না, এলাচি যদি তার দাঁতে পড়ে সে রাগ হয়ে যায়, এই জন্য আমি এক্সট্রা গরম মশলা দিই না। মাংস রান্না করলে মাংসর যে প্যাকেটের মশলা পাওয়া যায় সেই মশলাটা ব্যবহার করি, তাহলে গরম মশলাটার ফ্লেভার চলে আসে তরকারিতে, আর দাঁতে পড়ার সমস্যা হয় না। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আদা রসুন জিরা দিয়ে বেটে রেখেছিলাম, তো সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে নিব, আদাটা যেন কাঁচা গন্ধ না বলে, এই জন্য আমি সবসময় আদাটা একটু ভেজে রান্না করি, তাহলে আদাটা থেকে ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে হয়ে গেছে, আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। তো আমি দুটোটা মিশিয়ে রান্না করি, চুলায়ও রান্না করি, গ্যাসের চুলায়ও রান্না করি, মাটির চুলায়ও রান্না করি। যখন সময় বেশি থাকে মাটির চুলায় রান্না করি, আর যখন সময় কম থাকে গ্যাসের চুলায় রান্না করি। এখানে আমি এখন হলুদ মরিচের গুঁড়া আমি নিজেই বাসায় গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম, এবং মাংসের যে মশলাটা ছিল সেটাও 2 টেবিল চামচ দিয়ে দিলাম একসাথে। তো আমি যে বাসায় মশলাটা ভাঙিয়ে রেখেছিলাম মিল থেকে গুঁড়া করে এনে রেখেছি 6 মাসের জন্য, সেগুলির ভিতরেও আমার হলুদ, মরিচ, ধনিয়া, তেজপাতা, তারপরে আপনার জিরা, অল্প কিছু চাল ভেজে তারপরে একসাথে মিল থেকে গুঁড়ো করে রেখেছি 6 মাসের জন্য। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি গরুর চুবড়িটা দিয়ে দিলাম। তো 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 যা বলছিলাম, যে আমি যে মশলাটা বাড়িতে তৈরি করি সেই মশলাটাও অনেক ভালো কালার হয়। ওই মশলাটার ভিতরে বাড়তি কোনো মশলা না ইউজ করলেও হয়। এমনিতেও আমি বাসায় যে তরকারিটা রান্না করি খুব টেস্ট হয়, কারণ আমি নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রোদে শুকায়ে এরপরে মশলা গুঁড়ো করে আনি। ওটার ভিতরে অনেক ধরনের মশলা থাকে, এই জন্য তরকারির ঘ্রাণটাও ভালো হয়, কালারটাও ভালো হয়, খেতেও সুস্বাদু হয়। আর চাল ভেজে দেওয়ার কারণটা হলো মশলার ভিতরে ওই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা আঠা আঠা হয় তাড়াতাড়ি, তরকারিটা ঝোলটা আটা আটা হয় চাল ভাজাটা দিলে। আর সব সময় আমি মশলার ভিতরে জিরা, এরপরে শুকনো মরিচ, তেজপাতা রোদে তো শুকাই, ধুয়ে পরিষ্কার করে রোদে শুকায়ে এরপরে আমি চুলায় টেলে দিই, হালকা টেলে হালকা ভাজা ভাজা করে মেলে ভাঙাতে দেই আপনাদের ভাইয়ের কাছে। উনি ভাঙায় আনে, 6 মাস 1 বছর চলে যায় সেই মশলাটা দিয়ে। আর ওই মশলাটা দিয়ে আমি তরকারি রান্না করি, অনেক শান্তি পাই। যা কিছুই রান্না করি, ছোটো মাছ বড় মাছ এবং মাংস যা রান্না করি তাই মনে করেন এত সুস্বাদু হয় বাড়িতে মশলা ভাঙায় রান্না করলে, একদম হাত চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়ার মতো হয়। তো হয়তো একটু কষ্ট হয়, এগুলি ধুয়ে শুকাতে কষ্ট হয়। তো আমি মাংসটা, গরুর মাংসের তরকারিটা চুলায় রান্না বসিয়ে দিয়ে এখন ঘরে এসে পড়লাম। ঘরে গ্যাসের চুলায় চিংড়ি মাছের তরকারিটা রান্না করতে বসাই দিলাম। তো এখানে আমি ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম প্রথমে, এরপরে পেঁয়াজ কুচি দিলাম, মরিচ ফালি দিলাম। আর অবশ্যই আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর মাংস তরকারিটা বসাই দিয়ে আসলাম, দেখেই তো নিলেন কী কী মশলা দিছি। তো ওখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে এরপরে ডালটা দিয়ে কষিয়ে পানি দিয়ে চলে আসছি করে। তো এখানে আমি অল্প সামান্য একটু পানি দিলাম, চিংড়ি মাছ যে বাটিতে উঠিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি আজকে এই পানিটুক দিয়েই শাকটা রান্না করব, যেহেতু পুঁই শাক সেখানে আমি আজকে পানি দিব না, এই পানিটুক দিয়ে শাকের তরকারিটা রান্না শেষ করব। আর আজকে আমি যেই মাছটা পুঁই শাকটা দিয়ে রান্না করতেছি, এই তরকারিটা ঝোল করেও রান্না করা যায়। আমি ঝোল করে অনেকবার রান্না করে খেয়েছি, কিন্তু আপনাদের ভাইয়া ঝোল পছন্দ করে না, এই জন্য আমি আজকে ভাজা ভাজা করে রান্না করব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রথমে, এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে আমার যে হাতে ভাঙানো মশলা সেই মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। তো কষানোটা হয়ে এখন
এখন আমি পুঁই শাকটা দিয়ে দিব। তো এখানে আমি এখন পুঁই শাকটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন পুঁই শাকগুলি কি সুন্দর কালার, একদম ক্যামেরায় যেরকম উঠেছে বাস্তবে ঠিক এরকমই কালার, সবুজ একদম জালি শাকগুলি। তো শাকগুলি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। যে কোনো তরকারি দিয়ে রান্না করি না কেন অনেক ঘ্রাণ হয়, তরকারির ফ্লেভার বা স্বাদ দুটোটাই দ্বিগুণ বেড়ে যায় এই পুঁই শাকটা দিয়ে রান্না করলে। তো এখন আমি শাকটাকে একটু ঢেকে দিয়েছি। তো আমি প্রথমে একবারই ঢাকবো, বারবার পুঁই শাক ঢেকে রান্না করি না, প্রথমবার একবার একটু ঢেকে দিই। এরপর শাকটা যখন একটু উনা উনা হয়ে যায় তখন আর ঢাকি না, কারণ বেশি ঢেকে পুঁই শাক রান্না করলে শাকটা কালো হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, আর তখন খেতেও ভালো লাগে না। এজন্য প্রথম একবারে আমি ঢাকনা দিয়ে শাকটা ঢাকি রান্না করার সময়। এরপরে যখন শাকে পানি উঠে যায় আমি আর শাকটা ঢাকি না, তখন আমি এভাবে রান্না করি। তো এখানে যে পানি উঠেছে সেই পানিটুক দিয়েই আমি ভালোভাবে শাকটাকে সিদ্ধ করে নিব। তো শাকটা একদম নরম কুচি শাক, এই জন্য আমি ডাঁটা বেশি ফেলে দিই নাই, ডাঁটা নিয়েছি, অল্প একটু ডাঁটা ফেলেছি, আর সম্পূর্ণ ডাঁটাই আমি আজকে রেখে দিয়েছি। এই পুঁই শাকের ডাঁটাটাও খুব ভালো লাগে খেতে, একদম নরম নরম ডাঁটা। তো বন্ধুরা, আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো সেই লেগেছে। শাকটা আজকে দেখতে যেমন হয়েছে এবং খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। আপনাদের ভাইয়া তো এই শাক দিয়ে ভাত খেয়ে বলেছে যে প্রতিদিন এইভাবে তরকারি রান্না করবা, আজকে শাকটা এত স্বাদ হয়েছে, একদম অমৃত খাওয়া যাকে বলে অমৃতর মতো স্বাদ হয়েছে এই তরকারিটা। তো এখানে আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। তো আমি বাগারে এখন দুটো শুকনো মরিচ দিব। আমি সবসময় বাগার দেওয়ার সময় শুকনো মরিচ ইউজ করি, শুকনো মরিচ ছাড়া কোনো কিছু বাগার দিলে আমার ভালো লাগে না। বিশেষ করে ভাজি জাতীয় জিনিস ভাজি করলে, শাক ভাজি বা এমনি যে কোনো ভাজি হোক, শুকনো মরিচ বেশি না দিলেও 2টা শুকনো মরিচ দিব। আর আমি ভাত খাওয়ার সময় শুকনো মরিচ কামড় দিয়ে খাই, আমার কাছে অনেক ভালো লাগে শুকনো মরিচটা কামড় দিয়ে খেতে, অনেক শুকনো মরিচের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখন রসুন কুচি আর শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে নিব, ব্রাউন কালার করে নিব। এরপর আমি শাকটাকে দিয়ে দিব। তো চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে লাস্টে যদি একটু বাঘান না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। সব সময় শাকটা যদি চিংড়ি মাছের তরকারি লাস্টে একটা ফোড়ন দিয়ে বাগার দেওয়া হয় তাহলে সেই টেস্ট হয় এবং ঘ্রাণটাও আরও বেড়ে যায়। তো এখানে আমার এটা বাগারটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব, যেহেতু আজকে শাকে কোনো ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে নেব। তো আপনারা আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভয়েসগুলি যদি একটু এলোমেলো হয় তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ভয়েস ইউজ করতেছি। তো সব সময় তো বাসায় তেমন করে কথাবার্তা বলা হয় না, তো আমি যেহেতু নতুন ভয়েস দিতেছি একটু এলোমেলো হতে পারে, তো এজন্য সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সরি কিছু মনে করবেন না।
আর আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা নতুন ব্লগ ভিডিও বানান, তারা অবশ্যই একে অপরকে সাপোর্ট করবেন। একা একা কখনোই সেলিব্রিটি হওয়া যায় না, একা একা কখনোই একটা চ্যানেল দাঁড় করানো যায় না, সবার সাপোর্ট প্রয়োজন হয়। তো আমার মতো যারা আছেন আরও নতুন নতুন ব্লগার, তাদের চোখে যদি আমার ভিডিওটি পড়ে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমিও আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন বা আমার কমেন্ট বক্সে এসে ভালো একটি গঠনমূলক কমেন্ট করেন, তাহলে আমিও আপনাদের পাশে থাকবো আর থাকার চেষ্টা করব, ভালো ভালো কমেন্ট করব। তো এদিকে দেখুন আমার শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি আবার সেই চুলায় যে তরকারি বসে দিয়ে আসছিলাম, সেই তরকারিটার কাছে আবার গেলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে ডালটা ফুটেছে কিনা এবং মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ ঠিক আছে, সব কিছু লবণ ঠিক আছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আমি সব সময় মাংস তরকারিটা রানলে সবার লাস্টে নামানোর অল্প কিছুক্ষণ আগে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করে থাকি। তো যেহেতু মাটির চুলায়, এজন্য আমি ঢেকে বসিয়ে রাখছি। যতক্ষণ আপনাদের ভাই খেতে না আসবে ততক্ষণ চুলার ভেতরে থাকবে, তরকারিটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর নরম হবে, ভালো হবে। তো এখানে আমার কাজ কাম সেরে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। তো বিসমিল্লাহর নাম বলে খেয়ে নিচ্ছি। তো প্রথমে আমি শাক দিয়ে ভাতটা খাওয়া শুরু করলাম। খেয়ে দেখলাম শাকটা আজকে দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনাদের ভাইয়া যে কথাটা বলেছে একদম সত্য, তরকারিটা সেই টেস্ট হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের সাথে খাবারটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস যেতেন। তো এখানে মাংস তরকারিটা আজকে অনেক মজা হয়েছে। তো দুটোটা তরকারি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খেতে খুবই টেস্ট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি সাপোর্ট করবেন। তো এই পর্যন্তই আজকের মতো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নেক্সট ভিডিওতে ভালো কিছু দেখাতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।